এক রাতের সিদ্ধান্ত যা বদলে দিল দুটি জীবন। আমি আপনাদের সাথে রুমাইসা ভয়েস। বন্ধুরা, অনেক সময় জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন একজন মানুষের ছোট্ট একটা সিদ্ধান্ত পুরো একটা পরিবারের ভাগ্য বদলে দেয়। আজকের এই গল্পটি ঠিক তেমনই একটি সত্যি ঘটনা। এখানে আছে ভয়, লজ্জা, মজবুরি, কিন্তু সবচেয়ে বড় কথা আছে একজন মানুষের অসাধারণ মানবতা ও ভালোবাসা। গল্পটি শুরু হয় এক রাতে যখন এক যুবক তার গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, আর সেতুর নিচে দাঁড়িয়েছিল এক ভয়ে কাঁপা তরুণী। তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করি। এখন গল্পটি শুরু করা যাক। একটি ছেলে রাতের সময় তার কাজ থেকে ফিরে আসছিল তার গাড়ি নিয়ে, আর যেমনই তার গাড়ি একটি সেতুর নিচ দিয়ে বেরোচ্ছিল, তখন সেখানে একটি বড় সহমী ভয়ে কাঁপা একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মেয়েটি ভালো করে মেকআপ করে রেখেছিল এবং দেখতে সেটা ঠিক সেই জায়গার মতোই লাগছিল যেখানে সে দাঁড়িয়েছিল। আসলে এই সেতুর নিচে কিছু এমন মহিলা দাঁড়িয়ে থাকত যারা টাকার বিনিময়ে খারাপ কাজ করত। এখানে বিনয় জানত, কিন্তু সে সেখান থেকে ওইসব বিষয়ে খুব একটা গুরুত্ব দিত না এবং চুপচাপ চলে যেত। এখন বিনয় কিভাবে এই জায়গার কথা জানত তা একটু জেনে নেওয়া যাক। কারণ বিনয়ের যে বন্ধু অমিত ছিল, সে প্রায়ই এমন মেয়েদের তার সাথে নিয়ে আসত এবং তাদের সাথে এনজয় করে তাদের টাকা দিয়ে দিত। তাই সেই কারণে সেই বলেছিল যে, ভাই, তোর রাস্তায় ওই জায়গা পড়ে, কোনো একদিন ওখান থেকে কোনো মেয়েকে পছন্দ করে এখানেও নিয়ে আয়, দুজনেরই মজা হয়ে যাবে। কিন্তু বিনয় তাকে স্পষ্ট বলে দিয়েছিল যে আমি এমন নই এবং আমার এসব কিছু ভালো লাগে না, এমন বলে বিনয় তাকে মানা করে দিয়েছিল। আর ২৫ বছরের বিনয় যখন আজ রাতের সময় সেখান থেকে বেরোচ্ছিল, তখন ঠিক সেই সময় তার গাড়ির আলো একটি মেয়ের উপর পড়তেই তাকে দেখে তার মনের ভিতরে অনেক কিছু চলতে শুরু করেছিল। বিনয় প্রথমে গাড়ি নিয়ে সামনে চলে গিয়েছিল, কিন্তু তার মুখে যে দুঃখ ছিল, অর্থাৎ দেখতে তো সে সেজেগুজে এমনভাবে দাঁড়িয়েছিল যেন সে এখানে টাকার জন্য দাঁড়িয়েছে, কিন্তু তার দুঃখ দেখে তার মনে হচ্ছিল যে হয়তো এই বেচারি বাধ্য হয়ে এখানে দাঁড়িয়েছে এবং কোনো বাধ্যতার কারণে এখানে দাঁড়িয়েছে। এই কথা ভাবতে ভাবতে এখানে যে বিনয় ছিল, সে তার গাড়ির রিভার্স করে এবং ঠিক সেই মেয়েটির পাশে তার গাড়ি লাগিয়ে দিয়েছিল। এখন যেমনই বিনয়ের গাড়ি সেই মেয়েটির পাশে লাগল, তখন এখানে যে মেয়েটি ছিল সে খুব ঘাবড়ে গিয়েছিল এবং তার পোশাকগুলোকে, কারণ তারা ওয়েস্টার্ন কালচারের পোশাক পরে রেখেছিল, নিচের দিকে টেনে নামাতে শুরু করেছিল। তার মুখে ঘাবড়ানি দেখে বিনয়ের যে সন্দেহ ছিল তা পুরোপুরি বিশ্বাসে পরিণত হয়ে গিয়েছিল যে সত্যিই এই মেয়েটি বাধ্য হয়েছে এবং এই কারণে এখানে এই কাজ করছে। সে তাকে জিজ্ঞাসা করেছিল যে আপনি এখানে কোন কারণে দাঁড়িয়েছেন। এই কথা শুনে সেই মেয়েটি তো কিছু বলতে পারছিল না, শুধু তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েই থাকছিল। কিন্তু তখনই আরেকজন মহিলা এসেছিল, যেও সেজেগুজে পোশাক পরে রেখেছিল এবং এসে একদম বিনয়কে বলেছিল যে হ্যাঁ সাহেব, আপনি কি একে নিয়ে যেতে চান। এই কথা শুনে বিনয় বলতে শুরু করেছিল যে তুমি কে। তখন সে বলেছিল যে সাহেব, এর তো প্রথম দিন, এই কারণে আমি এর বিষয়ে কথা বলছি। আসলে কেউ না, আমি শুধু এর বন্ধু বলে মনে হয়। এই কথা শুনে যে বিনয় ছিল, সে বলতে শুরু করেছিল যে কত টাকা। তারপর এখানে সেই মহিলা বলেছিল যে ১০,০০০ টাকা, ৫,০০০ টাকা অ্যাডভান্স দিতে হবে এবং ৫,০০০ টাকা কাজ হয়ে যাওয়ার পর একে দিয়ে দিতে হবে। এই কথা শুনে এখানে যে বিনয় ছিল, সে কিছুক্ষণ কিছু ভাবল এবং ভেবে তার কাছ থেকে ৫,০০০ টাকা বের করে সেই মেয়েটির দিকে বাড়িয়ে দিতে শুরু করেছিল, যে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। কিন্তু এখানে যে দ্বিতীয় মহিলা ছিল, সে একদম সেই ৫,০০০ টাকা ধরে নিয়ে বলেছিল যে সাহেব, এই টাকা আমার কাছে থাকবে এবং আপনি একে নিয়ে যেতে পারেন, ভালো করে হোটেলে নিয়ে যাবেন, কারণ এর প্রথম দিন। কিন্তু তখনই এখানে যে বিনয় ছিল, সে বলেছিল যে না, হোটেলে যাওয়া যাবে না, আমি একে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, কারণ ওই বাড়িতে আমি একাই থাকি। এই কথা শুনে যে মহিলা ছিল, সে মানা করতে শুরু করেছিল। এদিকে যে দ্বিতীয় মেয়েটি ছিল, যাকে সে নিয়ে যাচ্ছিল, তার ঘাবড়ানি স্পষ্টভাবে মুখে দেখা যাচ্ছিল। তখন এখানে যে বিনয় ছিল, সে বলেছিল যে দেখুন, যদি এ আমাকে ভালোভাবে খুশি করে দেয়, তাহলে তারপর আমি এর রেগুলার কাস্টমার হয়ে যাব এবং একে আর এদিক ওদিক ঘুরতে হবে না, শুধু একে আমাকে ভালোভাবে খুশি করতে হবে। এই কথা শুনে যে মহিলা ছিল, সে তার ঠিকানা নিয়ে নিয়েছিল এবং ঠিকানা নেওয়ার পর তাকে তার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল, অর্থাৎ বলেছিল যে ঠিক আছে, আমি একে তোমার সাথে পাঠিয়ে দিচ্ছি। বিনয় যে ছিল, সেই মেয়েটিকে তার গাড়িতে বসিয়েছিল এবং গাড়িতে বসানোর পর গাড়ি তার বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করেছিল। রাস্তায় সে অনেকবার তার সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু সেই মেয়েটি বেশ ভয়ে কাঁপছিল,
যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সত্যিই এটা তার প্রথমবার। তারপর বিনয় বলেছিল যে কোনো সমস্যা নেই, আপনি আগে আরাম করে বাড়ি চলুন, বাড়ি গিয়ে যখন রিল্যাক্স হয়ে যাবেন তখন আমার সাথে কথা বলবেন, কোনো অসুবিধে নেই। এখানে সেই মেয়েটি তার সাথে তার বাড়িতে গিয়েছিল এবং যেমনই তার বাড়ি দেখেছিল তখন একদম তার চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল, কারণ বাড়িটি খুবই আলিশান ছিল এবং জীবনে প্রথমবার সে এত বড় বাড়ির ভিতরে গিয়েছিল। তারপর সে মনে মনে ভাবতে শুরু করেছিল যে যদি আমি একে ভালোভাবে খুশি করে দিই তাহলে আমাকে আর এদিক ওদিক ঘুরতে হবে না, যখনই আমার টাকার দরকার হবে তখন আমি এর কাছে চলে আসব। আর যাই হোক, যখন আমাকে এই খারাপ কাজই করতে হবে তখন কেন এর সাথেই না করি, একজনের সাথে করলে কোনো বেশি ঝামেলা হবে না। এমন ভেবে যে মেয়েটি ছিল, যার নাম ছিল শীতল, সে মনে মনে এই কথা ঠিক করে নিয়েছিল যে এখন তাকে একে খুশি করতে হবে। এমন ভেবে সে গাড়ি থেকে নেমেছিল। বিনয়ও নেমেছিল। বিনয় নামার পর যখন তাকে ভিতরে নিয়ে গিয়েছিল এবং তার বন্ধু দরজা খুলেছিল, তখন দরজায় বিনয়ের সাথে এমন মেয়েকে দেখে বুঝে গিয়েছিল যে আজ একে টাকা দিয়ে নিয়ে এসেছে। সে জিজ্ঞাসা করতে শুরু করেছিল যে ভাই, কত টাকায় নিয়ে এসেছিস? তখন এখানে বিনয় তাকে বলেছিল যে 10,000 টাকায়। তারপর সে খুশি হয়ে বলেছিল যে ঠিক আছে, তুই তোর মনের ইচ্ছা পূরণ করে নে এবং তারপর আমারও নম্বর আসবে। এমন বলে সে খুব খুশি হয়ে এদিক ওদিক ঘুরতে শুরু করেছিল এবং তারপর বিনয় তার সাথে কিছু না বলে সেই মেয়েটিকে নিয়ে তার বেডরুমে চলে গিয়েছিল। সেখানে গিয়ে যে মেয়েটি ছিল, যার নাম শীতল ছিল, সে বলতে শুরু করেছিল যে সারেব, আপনাকে যা কিছু করতে হয় করে নিন, তারপর আমাকে যেতেও হবে। কিন্তু তখনই যে বিনয় ছিল সে বলেছিল, দেখো, পুরো রাতের জন্য আমি তোমাকে নিয়ে এসেছি, তাই তাড়াহুড়োর কোনো সুযোগই নেই, চুপচাপ বসে থাকো, আগের আমি তোমার জন্য চা নিয়ে আসি এবং তারপর চা খাও এবং তারপর কথা বলি যে পরে কি হবে। এখানে যে বিনয় ছিল সে এমন বলে সেখান থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল এবং তার বন্ধুকে চা বানাতে বলেছিল। তখন এখানে তার বন্ধু খুব খুশি হয়ে চা বানিয়েছিল এবং চা বানানোর পর বলতে শুরু করেছিল যে তাড়াতাড়ি তোর কাজ সেরে নে, তারপর আমিও আসছি। কিন্তু তখনই এখানে যে বিনয় ছিল সে বলেছিল যে তুই পাগল হয়ে গেলি নাকি? এই মেয়েটি আমার কাছে খুব বেশি বাধ্য বলে মনে হচ্ছে, তাই আমরা এর বাধ্যতার সুযোগ নেব না এবং আমি জানতে চাই যে এ বাধ্যতার কারণে এ কাজ করছে নাকি এমনিই করছে। তারপর যে বিনয়ের বন্ধু ছিল সে বলেছিল যে আরে তুই পাগল হয়ে গেলি নাকি, এরা সবাই এভাবেই বলে, আর তুই দেখে নিস তোর সাথেও এই করবে যে হ্যাঁ বাধ্যতায় কাজ করছি এবং তারপর এর কোনো বাধ্যতাই থাকবে না। এই কথার আমার পাক্কা বিশ্বাস আছে, কারণ তুই এই লাইনে নতুন আর আমি আগে থেকেই এই লাইনে ঢুকে আছি। এই কথা শুনে এখানে যে বিনয় ছিল সে সেই চা নিয়েছিল যে চা সে বানিয়ে দিয়েছিল এবং তারপর আবার সেই ঘরে চলে গিয়েছিল। দুজনে বসে চা খেয়েছিল এবং চা খাওয়ার পর এখানে যে মেয়ে শীতল ছিল সে বলেছিল যে সাহেব, তাড়াতাড়ি তোমার কাজ সেরে নাও এবং তারপর আমাকে যেতে হবে। কিন্তু তখনই বিনয় বলেছিল, দেখো, তাড়াহুড়ো করো না, আমি 10,000 টাকা কোন জন্য দিচ্ছি? এই জন্য তো নয় যে অল্প সময়ের মধ্যে তুমি এখান থেকে চলে যাবে, এই জিনিসের সময় লাগবে এবং আরাম করে বসো, আগে কথা বলি। এখানে যে মেয়েটি ছিল যার নাম শীতল ছিল সে জিজ্ঞাসা করতে শুরু করেছিল যে বলুন স্যার, কি কথা বলবেন? তখন যে বিনয় ছিল সে বলেছিল যে এটা বলো, তুমি যে কাজ করছো এই কাজ তুমি বাধ্যতায় করছো নাকি তোমার শখ আছে এই জিনিস করার? এই কথা শুনে যে শীতল ছিল সে বলতে শুরু করেছিল যে সাহেব, আপনার এইসব কথায় কি দরকার? আপনাকে যে কাজ করতে হয় সেই কাজ করুন, খামোখা এইসব কথায় সময় নষ্ট করছেন কেন? কিন্তু তখনই যে ছেলেটি ছিল বিনয় সে বলতে শুরু করেছিল যে আসলে আমি তোমাকে এই কাজ করার জন্য নিয়ে আসিনি, আমার তোমাকে দেখে মনে হয়েছিল যে তুমি খুব দুঃখী এবং ভয়ে কাঁপছিলে সেখানে দাঁড়িয়েছিলে এবং তোমার যে বন্ধু সেই মহিলা ছিল সেও তো বলছিল যে তোমার প্রথমবার, তাই আমি জানতে চাই যে এমন কি বাধ্যতা হয়েছিল বা কি কারণ হয়েছিল যে তোমাকে এই কাজ করতে হয়েছে? কেউ জোর করে করাচ্ছে কি? যদি জোর করে হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমার সাহায্য করে দেব। এই কথা শুনে যে শীতল ছিল সে খুব অবাক হয়ে গিয়েছিল এবং একদম তার চোখে চোখে জল চলে এসেছিল। যখন শীতলের চোখে জল দেখেছিল বিনয় তখন বলতে শুরু করেছিল, দেখো, কেঁদো না, যদি তোমাকে না বলতে হয় তাহলে বলো না, কিন্তু এই কাজ আমি তোমার সাথে করব না এবং তোমাকে 5,000 টাকা তো লাগবে। এমন বলে সে 5,000 টাকা বের করেছিল এবং তার দিকে বাড়িয়ে দিতে শুরু করেছিল। কিন্তু তখনই যে শীতল ছিল সে বলেছিল যে না সাহেব, এই 5,000 টাকাও লাগবে না, আপনি নিজের কাছে রেখে দিন, আপনার মতো ভালো মানুষ এবং সেই সাথে টাকাওয়ালা আজ আমি প্রথমবার দেখলাম। আর যে কথা যে আমি বাধ্যতায় করছি নাকি আমার শখ আছে, তাহলে আমি আপনাকে বলে দিচ্ছি, সত্যিই আমি বাধ্য হয়েছি।
এখানে যে বিনয় ছিল, যখন সে বলতে শুরু করেছিল তখন তাকে জিজ্ঞাসা করেছিল যে কিভাবে বাধ্য হয়েছ, আমাকে বলতে পারবে এমন কি বাধ্যতা হয়েছে যাতে তোমাকে এসব করতে হয়েছে। নিজের ইজ্জতের খেয়ালও আসেনি। তারপর যে শীতল ছিল সে তাকে তার বাধ্যতার বিষয়ে বলেছিল যে সাহেব, মা বাবা অনেক দিন আগে গ্রাম থেকে এই শহরের ভিতরে এসেছিল। এখানে আসার পর বাবা মেহনত মজুরি করতে শুরু করেছিল এবং মেহনত মজুরির সাথে সাথে আমাদের পরিবারের ভরণ পোষণ ভালোভাবে হচ্ছিল। আমরা 2 বোন, আর যখন বাবার ছেলে হয়নি তখন যে বাবা ছিলেন সে খুব বেশি মদ খেতে শুরু করেছিল এবং এই মদের চলতে পরিবার পুরোপুরি তছনছ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে যখন আমি বড় হচ্ছিলাম তখন সেই সময় পর্যন্ত যে বাবা ছিলেন সে মদের এত অভ্যস্ত হয়ে গিয়েছিল যে এখন তো সে কয়েকদিন বাড়ির বাইরে থাকত এবং যদি মনে করত তাহলে আসত, নয়তো বাড়ির বাইরেই থাকত। এখন পরিবারের ভিতরে আমি, আমার মা এবং আমার ছোট বোন রয়ে গিয়েছিল এবং তারপর মা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। মা অন্যদের বাড়িতে কাজ করতে শুরু করেছিল এবং কাজ করে আমাদের পড়াশোনা করাতে শুরু করেছিল এবং যেভাবে পারছিল আমাদের লালন পালন করছিল। কিন্তু তখনই যখন আমি বিয়ের যোগ্য হয়ে উঠছিলাম তখন ঠিক সেই সময় আমার মাও অসুস্থ হয়ে পড়েছিল এবং সে এখন এত অসুস্থ যে হাসপাতালে ভর্তি আছে। এখন মা যখন অসুস্থ হয়ে গিয়েছিল আমাদের কাছে খাওয়ার জন্য টাকা ছিল না, থাকার জন্যও ছিল না। তাই এখন যে পরিবারের বড় সে আমি, তাই এখন আমার কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি কোনো কাজ দেখতে পাচ্ছিলাম না যে কাজ থেকে এত তাড়াতাড়ি এত টাকা আসবে যাতে আমার মায়ের চিকিৎসা হয়। ঠিক তখনই আমাদের পাড়ার এই মহিলা, যার নাম সুনিতা, সে আমাদেরই পাড়ায় থাকত এবং তারপর যখন সে দেখেছিল যে আমরা বাধ্য হয়েছি তখন সে আমার সৌন্দর্য দেখে বলতে শুরু করেছিল যে যদি তুমি চাও তাহলে প্রচুর টাকা কামাতে পারো, সেটাও এক রাতে। তারপর আমি তাকে জিজ্ঞাসা করতে শুরু করেছিলাম, তখন সে আমাকে এই কাজের বিষয়ে বলেছিল। এখন প্রথমে তো আমি এই কাজ করার বিষয়ে ভাবতেও পারছিলাম না, কিন্তু যখন ডাক্তার সাহেব বলেছিলেন যে টাকা জমা করো নয়তো তোমার মাকে এখান থেকে নিয়ে যাও, তখন আমি বাধ্য হয়ে গিয়েছিলাম এবং আজ আমি ঠিক এই কাজ করার জন্যই এসেছি যাতে আমার মায়ের চিকিৎসা হয়। কারণ ইজ্জত তো আছে, কিন্তু এমন ইজ্জতের কি করব যখন মা বাবা ও পরিবারই থাকবে না। এখন আমি পুরোপুরি বাধ্য হয়ে এই কাজ করছি এবং আপনি যদি আমার সাথে এসব না করতে চান তাহলে আমাকে যেতে দিন, আমি কোথাও থেকে কিছু টাকা কামিয়ে নেব। এমন বলে শীতল ফুপিয়ে কাঁদতে শুরু করেছিল। যে বিনয় ছিল সে তাকে বোঝাতে শুরু করেছিল, সামলাতে শুরু করেছিল, বলেছিল যে চুপ করো এবং চিন্তা করো না। তারপর বিনয় তার ফোন বের করেছিল এবং বলেছিল যে আমার মনে হয় তুমি খাওয়াও খাওনি। তখন শীতল নাতে মাথা নাড়িয়েছিল এবং তখনই বিনয় খাবার অর্ডার করেছিল। খাবার অর্ডার করার পর সেও মানা করেছিল, বলেছিল যে না সাহেব, খাবার লাগবে না। কিন্তু বিনয় বলেছিল যে কোনো সমস্যা নেই, আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি এবং 10,000 টাকার হিসেবে এই রাত তোমার আমার জন্য। আমি তোমাকে খাবার খাওয়াতে চাই এবং তুমি কোনো চিন্তা করো না। বিনয় তার জন্য খাবার আনিয়েছিল, সে খাবার খেতে শুরু করেছিল এবং বিনয় বাইরে তার বন্ধুর কাছে এসেছিল। বন্ধু যে এখনও অপেক্ষায় বসেছিল যে কখন বিনয় বাইরে বেরোবে এবং তারপর সে ভিতরে যাবে। কিন্তু তখনই যখন বিনয় বাইরে বেরিয়েছিল তখন তার বন্ধুকে বোঝাতে শুরু করেছিল, বলেছিল যে ভাই, এ তো বেচারি খুব বাধ্য আর আমাদের এর সাহায্য করা উচিত। সে জিজ্ঞাসা করেছিল যে সেটা কিভাবে। তখন এখানে যে বিনয় ছিল সে পুরো গল্প তার বন্ধু অমিতকে বলেছিল, কিন্তু অমিত এই গল্প শুনে এতে বিশ্বাস করতে চাচ্ছিল না, কারণ সে বলেছিল যে এমন অনেক গল্প আমিও শুনে রেখেছি এবং এরা সবাই মিথ্যে বলে। বিনয় বলেছিল যে ভাই, তার চোখে জল ছিল এবং জল মিথ্যে টিথ্যে আসে না। এই কথা শুনে তার বন্ধুরও মনে হয়েছিল যে হয়তো সত্যি বলছে, কিন্তু তখনই যে বিনয় ছিল সে বলেছিল যে চাই সে সত্যি বলুক বা মিথ্যে বলুক, আমি এই কথা জেনে ছাড়ব এবং তাই চলো সেই হাসপাতালে যাই যেখানে সে তার মাকে বলছে। কিছুক্ষণ পর যে মেয়ে শীতল ছিল সে তার খাওয়া শেষ করে ফেলেছিল এবং তারপর বিনয় তার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে এসেছিল এবং তার হাতে দিয়েছিল, বলেছিল যে এই নাও, এটা 1 লাখ টাকা, আর চলো আমরা তোমার মায়ের বিল জমা করে আসি। এখন যে মেয়ে শীতল ছিল সে মানা করতে শুরু করেছিল, কিন্তু তখনই বিনয়ের মনে হয়েছিল যে হয়তো এই মিথ্যে বলছে এবং সে বলেও দিয়েছিল। কিন্তু তখনই যখন শীতলের মনে হয়েছিল যে এদের তার কথায় বিশ্বাস হচ্ছে না, তখন যে শীতল ছিল সে বলেছিল যে ঠিক আছে সাহেব, আপনারা চলুন, কিন্তু এই টাকা আমার লাগবে না, আমার কারো দেওয়া লাগবে না। এমন বলে যে শীতল ছিল সে তাদের সাথে বসেছিল এবং তাদের নিয়ে সেই হাসপাতালে চলে গিয়েছিল যেখানে তার মায়ের অবস্থা খুব খারাপ ছিল এবং ডাক্তার সাহেব তার অপারেশনের জন্য টাকা চাইছিলেন। সেখানে গিয়ে যেমনই তারা শীতলের মাকে দেখেছিল তখন দেখার পর একদম বুঝে গিয়েছিল এবং তারপর যখন বিনয় শীতলের মায়ের সাথে কথা বলেছিল তখন এখানে পুরো ঘটনা ঠিক সেই রকমই ছিল
এই সব জিনিস দেখার পর যে অমিত ছিল তার বন্ধু, তারও মানবতা জেগে উঠেছিল এবং সে বলেছিল যে ভাই, যদি এমন কথা হয় তাহলে তুই এমন কর, এই বেচারির মায়ের চিকিৎসা করিয়ে দে, কারণ বাধ্যতায় তো কাউকে এই কাজ করতে হয় না, কারণ তোর কাছে টাকা আছে এবং তুই এটা আরামে করতে পারিস। এই কথা শুনে এখানে যে বিনয় ছিল সে ডাক্তার সাহেবের সাথে দেখা করেছিল, বলেছিল যে ডাক্তার সাহেব, আপনাদের যত টাকা এদের চিকিৎসায় লাগবে আমাকে বলে দিন এবং সেই টাকার পূরণ আমি করে দেব, কোনো ধরনের অসুবিধে হবে না, কিন্তু এদের চিকিৎসায় কোনো অসুবিধে আসবে না। ডাক্তারকে এই কথা বলে দেওয়া হয়েছিল এবং তারপর তাকে তার নম্বর দিয়ে এসেছিল, অর্থাৎ এখন যে চিকিৎসার খরচ সেটা সে নিজে বহন করবে। এরপর সে শীতলের কাছে গিয়েছিল এবং শীতলকে বলেছিল যে শীতল, দেখো, এখন তুমি তোমার মায়ের কাছে থাকো এবং তোমাদের বাড়ির ঠিকানা আমাকে দিয়ে দাও। এখানে এটা কোনো এহসান মনে করো না, যখন আমার তোমার কাছে কোনো কাজ হবে তখন আমার কাজে এসে সেই কাজ পূরণ করে দিও এবং সেখানেই তোমার এহসান শোধ হয়ে যাবে, কারণ আজ থেকে তোমাদের বাড়ির দায়িত্বও আমার উপর। এমন বলে যে বিনয় ছিল সে তার থেকে তার ঠিকানা নিয়ে নিয়েছিল এবং তারপর তার ছোট বোনের সাথে দেখা করে এই সব কথা জেনে নিয়েছিল। যখন সে দেখেছিল যে তারা ভাড়ার একটি ঝুপড়িতে থাকত, খুবই গরিব বস্তি, এবং তার ভিতরে থেকে তারা জীবন কাটাচ্ছিল, তখন এখানে তার বন্ধু যে অমিত ছিল সে বলেছিল যে ভাই, এমন কর, তুই এদের এখান থেকে নিয়ে আয়, কারণ এরা তো মাত্র তিনজনকেই তোর সাথে রেখে দে, কারণ যাই হোক তোর এত বড় বাড়ি আছে এবং তুই আমাকেও তোর সাথে এই জন্য রাখিস যাতে তোর মন লেগে থাকে, এত বড় বাড়িতে তোর অসুবিধে না হয়, তাই এদের তোর বাড়িতে রেখে দে, কাজ দিয়ে দে, এরা কাজ করতে থাকবে, এদেরও মন লাগবে না এবং তোরও মন লাগবে না। এমনই যে বিনয় ছিল সে করেছিল, তার ছোট বোনকে মালপত্র গোছাতে বলেছিল এবং বড় বোনকে বলেছিল যে দেখো, তোমাদের বাড়িও ভাড়ার এবং ছোট মকানে তোমরা থাকতে, তাহলে কেন এখন তোমাদের পুরো পরিবার আমার বাড়ির ভিতরে শিফট হয়ে যাবে না? যে শীতল ছিল সে মানা করতে শুরু করেছিল, কিন্তু তখনই বিনয় এই কথার জেদ করেছিল এবং বলেছিল যে দেখো, তোমাকে কি আমার টাকা শোধ করতে হবে নাকি শোধ করতে হবে না, এখন আমি তোমাকে কাজ করার সুযোগ দিচ্ছি, তাই আমার বাড়ির কাজ করো, সেখান থেকে তোমার যে টাকা সেটাও শোধ হয়ে যাবে। এই কথা যখন শীতলের মায়ের কানে গিয়েছিল তখন সেও এই কথার জন্য বলে দিয়েছিল যে ঠিক আছে মেয়ে, এমনই করে নে, সে তোমার অনেক সাহায্য করেছে এবং একদমই তোমার সুবিধে নেয়নি যেমন তুমি বলেছিলে। তারপর শীতলও এই কথার জন্য রাজি হয়ে গিয়েছিল এবং নিজে ও তার ছোট বোনকে নিয়ে সেখানে শিফট হয়ে গিয়েছিল। শুরুতে যে বিনয় ছিল সে তাকে বলেছিল যে দেখো, তুমি তোমার মায়ের খেয়াল রাখো, এবং যখন কয়েকদিন পর তার মা সুস্থ হয়ে গিয়েছিল তখন তার মাকেও এখানে শিফট করে নিয়েছিল। তারা চারজন সেই বাড়ির ভিতরে ভালোভাবে থাকত এবং যে শীতল ছিল সে বারবার তার এহসান স্বীকার করত, বলতো যে সাহেব, আপনি না থাকলে আজ আমি এমন এক ডোবায় পড়ে যেতাম যে ডোবা থেকে বেরোনো খুবই কঠিন ছিল, এবং আপনি যদি কখনো চান তাহলে আমি আপনার জন্য আমার জীবনও দিয়ে দেব। শীতল এই এহসান শোধ করার জন্য তার ভালোভাবে খেয়াল রাখত। এদিকে যে তার বন্ধু অমিত ছিল সে এখান থেকে চলে গিয়েছিল এবং যখন শীতল প্রত্যেক বিষয়ে তার খেয়াল রাখত তখন এখানে বিনয়ের কাছে সে ভালো লাগতে শুরু করেছিল। ধীরে ধীরে কিছু সময় কেটে গিয়েছিল। কিছু সময় পর একদিন যে বিনয় ছিল সে তার অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছিল না এবং শীতলের মায়ের সাথে এই বিষয়ে কথা বলতে শুরু করেছিল। বলেছিল যে মাজি, যদি আপনি খারাপ না মনে করেন তাহলে কি আমি আপনার কাছে কিছু চাইতে পারি? শীতলের মা বলেছিল, বেটা, যদি তুই আমাদের জীবনও চাস তাহলে আমরা তোকে আমাদের জীবন দিয়ে দেব। তারপর যে বিনয় ছিল সে বলেছিল যে আমার তো আপনার মেয়ের হাত চাই। এই কথা শুনে শীতলের মা একদম অবাক হয়ে গিয়েছিল এবং বলতে শুরু করেছিল যে বেটা, তুই কি বলছিস? তখন সে বলেছিল যে সত্যি মা, আমি ঠিক বলছি, কারণ আমি ছোটবেলা থেকে অনাথ এবং যখন থেকে আপনাদের সাথে থাকছি তখন থেকে আমি একটি পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছি এবং আমিও এই পরিবারের অংশ হতে চাই। এই কথা শুনে এখানে যে শীতলের মা ছিল সে বলতে শুরু করেছিল যে বেটা, লোকে নানান রকম কথা বলবে, কিন্তু তখনই বিনয় বলেছিল যে দেখো মাজি, আমি জানি না লোকে কি কথা বলবে, আমি শুধু এইটুকু জানি যে আমি তোমার মেয়েকে ভালোবাসতে শুরু করেছি এবং আপনাদের পরিবারের সাথেই থাকতে চাই। শীতলের মাও কিছুক্ষণ ভেবেছিল এবং ভেবে বলেছিল, বেটা, এটা তো খুবই ভালো হবে, নিশ্চয়ই তুই আমার মেয়ের সাথে বিয়ে করতে পারিস। তারপর শীতলও এই কথা শুনে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু বিনয় তার বাবার বিষয়ে খোঁজ নিয়েছিল এবং যখন তার জানা গিয়েছিল যে বাবা মদের নেশায় মাতাল হয়ে থাকত এবং এমন রাস্তায় পড়ে থাকত, তখন সে তাকে নিয়ে একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করিয়েছিল এবং কয়েকদিন পর যখন সে সুস্থ হয়ে ফিরে এসেছিল তখন তাকে এই বাড়ির ভিতরে নিয়ে এসেছিল এবং বলেছিল যে আপনার তো এই দুঃখ যে আপনার ছেলে নেই, আজ থেকে আমি আপনার ছেলে হলাম এবং আপনি আমার বাবা হলেন।
আপনার মেয়ের সাথে আমি বিয়ে করছি এবং আপনি আমাকে আপনার ছেলে মনে করে নিজের কাছে রাখতে পারেন। আপনার পরিবারের পুরো দায়িত্ব আমার কাঁধে এবং আপনার ও আপনার স্ত্রী এবং আপনার মেয়ের ভালোভাবে খেয়াল আমি রাখব। তারপর সেও তার চোখে জল নিয়ে এসেছিল এবং তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছিল। যখন তার জানা গিয়েছিল যে তার মেয়ে ও স্ত্রী এই দিনও দেখেছে, তখন সে নিজেকে গালাগালি করতে শুরু করেছিল। কিন্তু বিনয় ও পুরো পরিবার তাকে বোঝাতে শুরু করেছিল, বলেছিল যে খারাপ দিন ছিল, চলে গেছে, এখন ঠিক আছে। তারা আজও সেই বাড়ির ভিতরে সুখের সাথে জীবন কাটাচ্ছে, কোনো ধরনের অসুবিধা নেই। শীতল এই এহসান শোধ করার জন্য তার ভালোভাবে খেয়াল রাখত। এদিকে যে তার বন্ধু অমিত ছিল, সে এখান থেকে চলে গিয়েছিল এবং যখন শীতল প্রত্যেক বিষয়ে তার খেয়াল রাখত, তখন এখানে বিনয়ের কাছে সে ভালো লাগতে শুরু করেছিল। ধীরে ধীরে কিছু সময় কেটে গিয়েছিল। কিছু সময় পর একদিন যে বিনয় ছিল, সে তার অনুভূতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছিল না এবং শীতলের মায়ের সাথে এই বিষয়ে কথা বলতে শুরু করেছিল। বলেছিল যে, মাজি, যদি আপনি খারাপ না মনে করেন, তাহলে কি আমি আপনার কাছে কিছু চাইতে পারি? শীতলের মা বলেছিল, বেটা, যদি তুই আমাদের জীবনও চাস, তাহলে আমরা তোকে আমাদের জীবন দিয়ে দেব। তারপর যে বিনয় ছিল, সে বলেছিল যে, আমার তো আপনার মেয়ের হাত চাই। এই কথা শুনে শীতলের মা একদম অবাক হয়ে গিয়েছিল এবং বলতে শুরু করেছিল যে, বেটা, তুই কি বলছিস? তখন সে বলেছিল যে, সত্যি মা, আমি ঠিক বলছি, কারণ আমি ছোটবেলা থেকে অনাথ এবং যখন থেকে আপনাদের সাথে থাকছি, তখন থেকে আমি একটি পরিবারের গুরুত্ব বুঝতে পেরেছি এবং আমিও এই পরিবারের অংশ হতে চাই। এই কথা শুনে এখানে যে শীতলের মা ছিল, সে বলতে শুরু করেছিল যে, বেটা, লোকে নানান রকম কথা বলবে। কিন্তু তখনই বিনয় বলেছিল যে, দেখো মাজি, আমি জানি না লোকে কি কথা বলবে, আমি শুধু এইটুকু জানি যে আমি তোমার মেয়েকে ভালোবাসতে শুরু করেছি এবং আপনাদের পরিবারের সাথেই থাকতে চাই। শীতলের মাও কিছুক্ষণ ভেবেছিল এবং ভেবে বলেছিল, বেটা, এটা তো খুবই ভালো হবে, নিশ্চয়ই তুই আমার মেয়ের সাথে বিয়ে করতে পারিস। তারপর শীতলও এই কথা শুনে রাজি হয়ে গিয়েছিল। কিন্তু বিনয় তার বাবার বিষয়ে খোঁজ নিয়েছিল এবং যখন তার জানা গিয়েছিল যে বাবা মদের নেশায় মাতাল হয়ে থাকত এবং এমন রাস্তায় পড়ে থাকত, তখন সে তাকে নিয়ে একটি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করিয়েছিল এবং কয়েকদিন পর যখন সে সুস্থ হয়ে ফিরে এসেছিল, তখন তাকে এই বাড়ির ভিতরে নিয়ে এসেছিল এবং বলেছিল যে, আপনার তো এই দুঃখ যে আপনার ছেলে নেই, আজ থেকে আমি আপনার ছেলে হলাম এবং আপনি আমার বাবা হলেন। আপনার মেয়ের সাথে আমি বিয়ে করছি এবং আপনি আমাকে আপনার ছেলে মনে করে নিজের কাছে রাখতে পারেন। আপনার পরিবারের পুরো দায়িত্ব আমার কাঁধে এবং আপনার ও আপনার স্ত্রী এবং আপনার মেয়ের ভালোভাবে খেয়াল আমি রাখব। তারপর সেও তার চোখে জল নিয়ে এসেছিল এবং তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছিল। যখন তার জানা গিয়েছিল যে তার মেয়ে ও স্ত্রী এই দিনও দেখেছে, তখন সে নিজেকে গালাগালি করতে শুরু করেছিল। কিন্তু বিনয় ও পুরো পরিবার তাকে বোঝাতে শুরু করেছিল, বলেছিল যে খারাপ দিন ছিল, চলে গেছে, এখন ঠিক আছে। তারা আজও সেই বাড়ির ভিতরে সুখের সাথে জীবন কাটাচ্ছে, কোনো ধরনের অসুবিধা নেই। এটি ছিল আজকের গল্প। আপনারা এটি যেমনই পছন্দ করেছেন, কমেন্ট সেকশনে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রুমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই। এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরক্ত করা মোটেও নয়। এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার সেবা করুন। ধন্যবাদ।